আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উইথড্র করে নিলাম, আমি সরি টু সে, আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো খারাপ জায়গা থেকে আমি টপে তুলে দিয়েছি 3 বেলা পরে। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করত কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল তখন এন্ট্রি মারলো কে? ক্যানিং পূর্বের আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, ও তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে বিক্রি করছে। তার মানে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই? ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগত ওদের লড়াই নয়। ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পাকসার কাছে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, যেখানে 1 কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে। টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পাক স্ট্রিটের মতো জায়গায় 1 কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম। এই পয়সা আমাদের পকেটে আসছিল। এবার মোদিজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না, এবার মোদি এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে। বুক ফেটে যাচ্ছে, ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন না? চিৎকার করছি বলে বুঝতে পারছেন না? আচ্ছা আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল, এবার দেখতে পাচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে। ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কি আছে? বিধায়ক কে? জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা, যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছে। আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করুক, তিনি তো হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, আর উত্তর দেবেন আপনারা। আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেলে 3 বছর হতে যাচ্ছে, এখনো উত্তর দেয়নি। কেন এটা এত কান্নাকাটি করছে? 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকফ ভবন। কোথায়? শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ইট গেটে থাকে, একটা ইট, সিঙ্গেল ইট, ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না, শিলা পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ইট গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ইটটা কেটেছে, তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি। প্রশ্ন থাকতে পারে তো ভাই? আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছে। আমি মিডিয়াতে দেখছিলাম, হাসছিলাম। 2-3টে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে। আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন, তারা অশিক্ষিত নয়, এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো। তারা যথেষ্ট জানে, জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না। যতটুকু আছে ততটুকুই হবে না।
বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে, আর মিডিয়াতে থাকতে চাইছে, আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই ইচ্ছাকৃতভাবে কি করছে, হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকাফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাফের হয়ে যাবে, তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে। এটা চরম অসত্য কথা বলছে। এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভার মধ্যে জবাব দিয়েছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, যদি ওয়াকাফ বোর্ডের 1995 সালের যে আইন আছে, এই আইনে কোনো জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোন প্রভিশন আছে, নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে কথা বলবে। আরে ওই ধরনের কোনো আইন হতে পারে? ওয়াকাফ বোর্ডে তো বদমাইশ লোক থাকতেই পারে, আছে তো, ওই জন্য তো ওয়াকাফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল, আর তা ওইটা ওয়াকাফের হয়ে গেল। আর জানি না আমার ভাগ্য, আমাদের এমপি, আমাদেরই এমপি, উনি আবার মাইকে বলছেন কি 20-25 জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াকাফের হয়ে যাবে, মানে ভড়কাচ্ছে তো। আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে, কি বলবে বলুন? যদি কোনো সময় মাগরিবের সময় ওয়াক্ত চলে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান, আমার সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে, এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও, আমার কামনাটাতে পড়ে নাও, আর নামাজ পড়তে দেবে তো? বলে বাবা মা তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুই কেটে পড়ে এখান থেকে, তুই এসে খেয়ে যা, নামাজ তুই পড়তে পারবি না, বলবে তো নাকি ভাই? কারণ ও যা মিথ্যে কথা বলছে। আচ্ছা, এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন, এ তো মাওলানা সাহেব আছে, আরো এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন, এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে কি? তাহলে কি করছে ওরা, কি করছে, হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না, ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে। বিজেপি হিন্দু ভোট নেবে, আর তৃণমূল মুসলমান ভোট নেবে, আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে, এই চক্র তো। ঠিক একইভাবে কি বলছে, নাকি বলা আছে মুসলমানরা যেখানে, ওয়াকাফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে। আমি আপনাদের বলি 1995 সালের ওয়াকাফের আইন এটা আছে, এর মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে এসে বলতে পারেন, কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার শুধরে নেব। তো এটার মধ্যে নেই। এই যেটা আমাদের বললেন, প্রসেনজিৎ দা বললেন 1954 সালে সংবিধানের আর্টিকেল 9/1 ওয়াকাফ বোর্ড তৈরি হয়েছে, ওয়াকাফ বোর্ড তৈরি হয়েছে। আর 1995 সালে ওয়াকাফের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে। আর বিজেপি সরকার কি করছে, এই আইনগুলোকে এমন জায়গায় ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকাফ বোর্ডকে দুর্বল করে, ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে। আমি বিধানসভার মধ্যে বলেছি, আজকেও বলছি, আমি দাঁড়িয়ে বলেছিলাম, আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকা রে, কারণ বিজেপি সরকার তাদের লাভবানের জন্য বিল আনছে, আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে। তাহলে আমাদের মতো বোকা আর পৃথিবীতে নেই। কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা। প্রথমেই আসছে ওয়াকাফ না, ওয়াকাফ হয়ে গেছে বলছি, আমিও বলে দিচ্ছি ওয়াকফ, আর যে দান করে তাকে ওয়াকিফ বলে। যাক, প্রথমে এতে মোট 44টা পয়েন্ট আছে, 40-এর অধিক সংশোধনী আছে, যে সংশোধনীরা ওরা এনেছেন। প্রথমেই 2 নম্বর আপনার সেকশনে ওয়াকাফ নাম তুলে দিয়েছে, যে ঐতিহ্য, যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা। আপনি দেখুন কলকাতার খিদিরপুরের যে আমাদের ডকটা ছিল, নেতাজির নামে সেই আপনার ডকটা ছিল, সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল। আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ, নেতাজির যে লড়াকু মানসিকতা, নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানের জীবনের রিস্ক নিয়েও বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল, নেতাজি আজকেও আমাদের বুকের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে। সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য, তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে। ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল, ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে, অনেক বড় নাম দিয়েছে। তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন, অনেক কিছু আছে, মেন আমি কি পয়েন্টসগুলো কিছু বলছি,
ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি। বলেছেন প্র্যাকটিসিং ইসলাম, একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল। এটা সেকশন 3/9/A, ঠিক আছে? একটা আর্টিকেল এখানে একটা সেকশন দিয়ে রেখেছে যে 5 বছর কম করে 5 বছরে প্র্যাকটিসিং ইসলাম হতে হবে। এবার বলুন প্র্যাকটিসিং ইসলামটা মানে কি? আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পাচ্ছেন না। অনুশীলনের মধ্যে, অর্থাৎ ইসলামিক তরিকা, আইন কানুন সবটা, 5 ওয়াক্ত নামাজ হবে, 1 মাস রোজা রাখবে, যেভাবে যা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে হুবাহুব মেনে চলার নাম হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। বাট হু ডিসাইডেড হু ইজ প্র্যাকটিসিং ইসলাম অর হু ইজ নট প্র্যাকটিসিং ইসলাম? কে এটা ডিসাইড করবে? কে নির্ধারণ করবে? মোদিকে অফিসার লাগাবে প্রত্যেকটা মুসলমানের পেছনে একটা করে, না মমতা একটা অফিসার দেবে? এমনি আজকে অফিসারের অভাবে রেলের দুর্ঘটনা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, এরা ধান চুরিকে আটকাতে পারছে না। পুলিশের অভাবে চোরটা বেড়ে যাচ্ছে, অনৈতিক সামাজিক অসামাজিক কাজ বেড়ে যাচ্ছে। পুলিশ নাই, অফিসার নাই, আবার নাকি তাহলে প্রত্যেকের মুসলমানের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে নাকি? যে এই প্র্যাকটিসিং মুসলমান না নন প্র্যাকটিসিং দেখতে হবে। ফজরের সময় শীতকালে উঠে নামাজ পড়ছে কি মরছে না দেখার জন্য একটা মুসলমানের পেছনে একজনকে লাগিয়ে রাখতে হবে। রমজান মাসে 1 মাস রোজা রাখছে কি রাখছে না এটা কে দেখবে? তাহলে মোদিকে দেখতে হবে। এটা কি হতে পারে ভাই? একটা পার্ট বলে দিয়েছেন এই দান করার ব্যাপারে, আমি অন্য পার্টটা বলছি এই প্র্যাকটিসিং ইসলামে। তাহলে এইগুলো কি জানি না। যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা যারা কি সেবন করেছিল, আমি আপনাদের বলে যাই, ক্ষমতার দম্ভ দেখিও যদি এটাকে বিলটা পাস করায়, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে। এবার আছেন যেটা আমার নন মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের একটা সমস্যা তৈরি করছে। তার আগে একটা কথা শুধু বলে দিই, আমরা অনেকের মধ্যে হয়তো ধারণা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 খ্রিস্টাব্দে যদি জন্ম, তারপর থেকে হয়তো ইসলাম। কিন্তু আমাদের বাপ আদম মা হাওয়া থেকেই আমাদের ইসলাম, সেখান থেকেই আমাদের ইসলামের সূচনা। হ্যাঁ, কোরআন শরীফ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, তার 40 বছর হওয়ার পরে ওহী এসেছিল, তারপর থেকে আমরা পেয়েছি। কিন্তু তার আগে বাকি আবার 103টে আসমানি এরকম কিতাব ছিল। যাক, যে প্রসঙ্গে কি হলো, আচ্ছা নাও ভাই, ও পুলিশ প্রশাসন আছে, আচ্ছা যাদের দেখার দরকার যে ওখানে দেখে আসো, যাও। ওটা প্রশাসনের লোকজন আছে তো নাকি? আরে আমি তো এখানে আছি, নাকি? তাহলে আবার অত চাপ নিচ্ছ কেন? আরে আমি যখন আছি তোমরা চাপ নিচ্ছ কেন? আমি পেছন দিক থেকে পালাবার ছেলে নয়, জানো তো? আমার ছেলেদেরকে মারছিল 6 লেনে ধরে, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম। এটা মাথায় রাখো, তখন আমার কাছে সিকিউরিটি কিছুই ছিল না। যাক, যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক, প্রশাসন সেটা দায়িত্ব নিক। দেখুন, একটা মিথ্যে প্রচার টিভি চ্যানেলের মধ্যে চারিদিকে ছড়াচ্ছে, কি বলুন তো, যে ট্রাইব্যুনাল বলে যেটা আছে সেটা নাকি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে ওয়াকফ বোর্ডের জন্য। ট্রাইব্যুনাল যেটা বলবে সেটা নাকি কি হবে, কি বলছে, সেটা নাকি ফাইনাল হয়ে যাবে। এই ধরনের কথা ছড়াচ্ছে। যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও শুনুন। এই মার্কেটে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, অমুসলিম সমাজের মানুষ আছেন, সবার উদ্দেশ্যে বলছি, আমি গুটি কয়েক কথা বলবো যেটা হিন্দু মুসলিমের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে, যেটা আমাদের আগে প্রসেনজিৎ দা বললেন 2013 সালে সংশোধন হয়েছিল, 1995 সালে আইন তৈরি হয়েছিল, কোনো সমস্যা হয়নি। 2024 এসে সমস্যা কেন তৈরি করতে চাইছে, এখানটা একটু ক্লিয়ার করতে চাই। ওরা চিৎকার করে বলছে বিজেপি যে ট্রাইব্যুনালের যে আইন আছে ওর বাইরে নাকি আর কিছু হবে না। ট্রাইব্যুনাল যাকে বলে দেবে যে এটা ওয়াকফ, তো এটাই ওয়াকফ হয়ে যাবে। ঘোড়ার ডিম। কি বললাম? ঘোড়ার ডিম। কারণ তারা কল্যাণ ব্যানার্জি কতটুকু পড়াশোনা করেছেন, ডিগ্রি কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে অ্যাডভোকেট হয়েছেন, আমি আশা করব পাবলিক ডমিনেশন অন্তত একবার দেখাক। এই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ থেকে তিনি আইন পড়ে এসেছেন।
সন্দেহ হচ্ছে ভাই কোথা থেকে ডিগ্রি ওনার পেয়েছে। দেখুন আর্টিকেল 227 সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 227টা গিয়ে একবার খুলে দেখবেন। যদি না পারেন আমার কাছে সংবিধান আছে, কপি আপনাকে আমি দেখাতে পারি। সেখানে পুরো উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালের কোনো অর্ডার যদি আমার আপনার ভালো না লাগে, অপছন্দ হয়, আপনার সাথে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে, ট্রাইব্যুনাল করেছে, তাহলে সংবিধানের 227কে সামনে রেখে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টে গিয়ে রিট করতে পারেন, অথবা সিঙ্গেল বেঞ্চে মামলা করতে পারেন। ধরে নিলাম এবার একটা ওয়াকফ প্রপার্টির সাথে একজন কোনো ব্যক্তির, সে রামও হতে পারে, রহিমও হতে পারে, মতনৈক্য হয়েছে। ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা, রাম রহিম বলছে আমার জায়গা। সমাধান কিভাবে হবে? ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালের অর্ডারটা যদি ওয়াকফ বোর্ডের পক্ষে যায়, বা ওয়াকফ বোর্ডের বিপক্ষে যায়, বা রাম রহিমের বিপক্ষে যায়, তাহলে সকলেই সংবিধানের 227 আর্টিকেলকে সামনে রেখে হাইকোর্টে চলে যেতে পারে। তার প্রমাণ হিসাবে অনেকে, প্রচুর প্রমাণ আছে আমার কাছে। আমি একটা কেস নাম্বার বলে দিচ্ছি, গুগলে সার্চ মেরে দেখে নেবেন। কেস সিও নাম্বার 129 অফ 2020, শেখ রহমতুল্লাহ ভার্সেস দ্য ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটা ট্রাইব্যুনাল থেকে কোথায় গিয়েছে? হাইকোর্টে গিয়েছে। তাহলে এতদিন যারা এই ধরনের মিথ্যাচার করতো, ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো মামলা, ট্রাইব্যুনালেই শেষ কথা, তাহলে তারা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন। আসলে তারা ট্রাইব্যুনালের ইতিহাসই জানে না। 1976 সালের 42তম সংশোধনীতে শরণ সিং এর সুপারিশ কমিটির সুপারিশে এই ট্রাইব্যুনালটাকে অ্যাড করা হয়েছে। 323A প্রশাসনিক দিকটা দেখে ট্রাইব্যুনালের, 323B বাকি আদার্স দিকগুলো দেখে। এগুলো তারা হয়তো অনেকে জানে না, বা না জানার ভান করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। একজন তো বলে ফেলল যে ট্রাইব্যুনালের ক্ষমতা নাকি সুপ্রিম কোর্টের উপরে, সে জানেই না। তো ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা একটুখানি। তারপরেও বলে রাখি, ওয়াকফের যে ট্রাইব্যুনাল আছে তার নিজস্ব কোনো গাইডলাইন নেয়নি। তারা সিভিল কোড অফ সিভিল প্রসিডিওরকে নিয়েছে। যেমন আপনি যদি চান গ্রিন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল অনেক ধরনের আছে, 14 রকমের ট্রাইব্যুনাল আছে। পশ্চিম বাংলাতে 11 রকমের ট্রাইব্যুনাল আছে। গ্রিন ট্রাইব্যুনাল ল্যান্ডের ওপরে আছে, ল্যান্ডের নিজস্ব আছে। কোর্ট অফ সিভিল প্রসিডিওর ওরা নেয়নি, ওদের আরো কিছু ইনক্লুড আছে। কিন্তু ওয়াকফ বোর্ডের ওয়াকফ ট্রাইব্যুনালের অন্য কোনো নেয়নি, ডাইরেক্ট কোড অফ সিভিল প্রসিডিওরকে ইনক্লুড করেছে, অর্থাৎ আরো সহজ করে। আর এই ট্রাইব্যুনালটা কি, লাইক আ সেশন কোর্ট। শুধু কেসের স্পিড আপ করার জন্য হাইকোর্টে এত মামলা, লোয়ার কোর্টে এত মামলা, সেশন কোর্টে এত মামলা, এই মামলাটা স্পেশাল তাড়াতাড়ি হওয়ার জন্য এই ট্রাইব্যুনালকে করে দিয়েছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো ভাই, সংবিধানের 227 নম্বর ধারা অনুযায়ী, এই অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনো ব্যক্তি বা ওয়াকফ বোর্ড যদি মনে করে ট্রাইব্যুনালের অর্ডারটা আমার পছন্দ নয়, সেটাকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, সিঙ্গেল বেঞ্চে যেতে পারে, সিঙ্গেল বেঞ্চে হারলে ডবল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে, এই প্রভিশন আছে। তাহলে এতদিন যারা মিথ্যাচার করত তাদের কি হবে? তাদেরকে জবাব দেবেন। দুর্ভাগ্যের বিষয় এটাই, কলকাতায় লোক জমা করে মনে হয় এই ধরনের কথা বলে না, কারণ এই ধরনের কথা বললে তো আর হিংসা হবে না। আর হিংসা না হলে আমার রাজনৈতিক কারবার চলবে কি করে ভাই?